ধীর পায়ে উঠে কান পেতে শোনার চেষ্টা করলাম। আওয়াজটা হয়েই চলেছে, কিচ কিচ কিচ। কখনো দ্রুত লয় হচ্ছে, কখনো বা ধীরে, কিন্তু বন্ধ হচ্ছে না। এক পা করে দেওয়ালের দিকে এগিয়ে গেলাম। দেওয়ালে ধুলো পড়া প্যানেলের ফাঁক দিয়ে আসছে আওয়াজটা। দেওয়ালে কান দিলাম। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা খিদে। এটি গপ্প মিরে ঠেকের অরিজিনাল গপ্প। আপনিও 6 থেকে 7,000 শব্দের মধ্যে নিজের লেখা গপ্প পাঠাতে পারেন explore@studiomirvana.com এ। নির্বাচিত হলে আপনার গপ্প পড়া হবে ঠেকে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। এই সানি, একটা ভূতের গল্প শুনবি? না, শুনবো না। কেন রে, তোর ভয় করে নাকি? অন্ধকারে ভয় পাস? আমি কোনোদিন অন্ধকারে ভয় পেতাম না, তবু দাদা প্রায় রাতেই আমাকে খেপাতো। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পর যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত আর আমি কোলবালিশ জড়িয়ে আধো ঘুমে ঢলে পড়তাম, ঠিক তখনই পাশের খাট থেকে ফিসফিসে গলায় দাদা নানা রকম ভয়ের গল্প বলতো। আমাকে খেপিয়ে কি যে আনন্দ পেত সে আর বলার না। একবার কোথা থেকে একটা মরা বিড়াল নিয়ে আমার পাশে শুইয়ে রেখেছিল। মাথাটা থেঁতলানো, মুখটা হাঁ, দাঁতগুলো চকচক করছে। আমি ঘুম থেকে উঠে ওটাকে দেখে যেই না চিৎকার করে উঠেছি, অমনি দাদা নিজের বিছানা থেকে লাফ দিয়ে নেমে সানি ভয় পেয়েছে, সানি ভয় পেয়েছে করে ঘর জুড়ে নাচতে লাগলো। ও জানে আমি এসব ইয়ার্কি একদম পছন্দ করি না, তবুও করে। ও ভুল বললাম, করত। আমি সানি, ভালো নাম স্বর্ণাভ হোসেন। আমার দাদা অনি, ওর ভালো নাম ছিল অগ্নিভ। আমি না জন্ম থেকেই দুর্বল। বাবা বলে কঙ্কাল সার, হাড় জিরজিরে চেহারায় ফুটবলের মতো একখানা মাথা, লালচে চুল আর ফ্যাকাশে সাদা দেহ। পড়াশুনোয় দাদা আমার চেয়ে ঢের বেশি ভালো ছিল, খেলাধুলোতেও। কে বলবে আমি অমন দাদার ভাই? কাউকে না বললেও আমি জানি আমি না আসলে খুব ভীতু আর দুর্বল। আমার শুধু থেকে থেকে খিদে পায়। দাদা মাঝে মধ্যে জিজ্ঞেস করে, তোর কি ব্যাপার বলতো? এত খাস, সব যায় কোথায়? দেহে তো একটুও মাংস হচ্ছে না। সরু পেটে গরু ধরে, কথাটা যে একেবারে মিথ্যে না তা তোকে দেখলে বোঝা যায়। আমাদের বাবার বদলির চাকরি, আজ এখানে তো কাল ওখানে। তো যেখানেই যেতাম না কেন আমার আর দাদাকে এক ঘরে পাশাপাশি খাটে ঘুমোতে হতো। বাবা অফিস নিয়ে ব্যস্ত, আর মায়ের শরীর খুব একটা ভালো থাকতো না কখনোই। সারা গা সাদা সাদা, ফোলা ফোলা, চোখের তলায় কালি। মা সারাদিন জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখতো। আমরা কাছে গেলে বড় জোর বলতো, এসেছিস? মন দিয়ে পড়ছিস তো? আচ্ছা শুনতাম। মায়ের রক্তে কি একটা অসুখ আছে, আগে ছিল না, ওই আমি জন্মানোর পর থেকেই মা এমন হয়ে গেছে। একা একা কথা বলে, গুনগুন গান গায়, লোক এলে মুখ ফিরিয়ে থাকে। যেখানেই যেতাম পাড়ার মেয়ে বউরা প্রথম মায়ের সঙ্গে আলাপ জমাতে আসতো। পরে মায়ের ভাবগতিক দেখে আর এধার মারাতো না। দাদা অবশ্য একা একাই পাড়া জুড়ে ঘুরে বেড়াতো আর আজব সব গল্প জোগাড় করে নিয়ে আসতো। ওর মতে এর একটাও নাকি গল্প না, সব সত্যি। তখন আমি বেশ ছোট। বাবা বাঁকুড়ার সোনামুখীতে পোস্টিং, যথারীতি সঙ্গে আমরাও আছি। সেবার দাদাই আমাকে প্রথমবার নিশির কথা বলেছিল। নিশি কাকে বলে জানিস? জানবো না কেন, নিশি মানে তো রাত্রি। ধুর বোকা, তুই কিচ্ছু জানিস না।
আমাদের ক্লাসের অনির্বাণ আজ আমাকে বলেছে নিশি হলো সবচেয়ে ভয়ানক ভূত। কোনো তান্ত্রিক যদি কাউকে ক্ষতি করতে চায় তবে প্রথমে একটা সবুজ ডাবের ছাল ছাড়িয়ে তাতে সিঁদুর মাখায়, তারপর সে ডাবের মুখ খুলে মাঝরাত্রে মন্ত্র পড়ে জলকে জাগিয়ে তোলে। আরও কিসব করার পরে সেই ডাব হাতে নিয়ে অমাবস্যার নিশুতি রাতে যাকে নিশি ডাকা হবে তার বাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। সেইখানে ওই ডাবের ভিতর থেকে ভেসে আসে ডাক, যা শুনলে তোর মনে হবে তোর কোনো চেনা মানুষ তোকে ডাকছে। ওই ডাকে যদি তুই একবার সাড়া দিয়ে দিলি কি মরলি, তান্ত্রিক সেই ডাবের মুখটি খপ করে বন্ধ করে দেবে আর সঙ্গে সঙ্গে তুই হার্ট ফেল করে মারা যাবি। তবে হ্যাঁ, শুনেছি নিশিরা 2 বারের বেশি কাউকে ডাকতে পারে না। এই অঞ্চলে নিশির ভারী উপদ্রব, তাই রাতে 3 বার নিজের নামে ডাক শুনলে তবেই উত্তর দিবি, বুঝলি? প্রথম 2 দিন কিচ্ছু হলো না। তৃতীয় দিন তখন অনেক রাত, আচমকা গরমে ঘুম ভেঙে গেল। ফ্যান চলছে না, এদিকটা লোডশেডিং এর ভারী উপদ্রব। আমাদের বাংলোর ঠিক বাইরে আমার মাথার কাছে একটা কাঠবাদাম গাছ ছিল। ওটার পাতার সরসরানি আওয়াজে আমার গা হাত পায়ে কেমন শিরশির করতো বলে জানলা বন্ধ রাখতাম। দেখি সেই জানলার পাল্লা দুটো কিভাবে নিজে থেকেই খুলে গেছে। খোলা জানলা দিয়ে ঘরে ঢুকছে চাঁদের আবছা আলো। একটা অদ্ভুত খিদে খিদে ভাব আমার নাভি থেকে পাকিয়ে উঠতে লাগলো। আমি স্থির হয়ে দেখতে থাকলাম বাদাম গাছের ধারে একটা অন্ধকার ধীরে ধীরে জমাট বাঁধছে। আর তারপরেই দাদার গলা পেলাম ঠিক জানলার বাইরে থেকে, স্পষ্ট, নির্ভুল। সানি, সানি। উত্তর দিতে যাচ্ছিলাম, এমন সময় চমকে পাশের দিকে তাকিয়ে দেখি দাদার বিছানায় দাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এ তবে কে? দাদা তো নয়। তবে কি? আবার ডাক ভেসে এলো জানলা দিয়ে, এবার আরো কাছে। সানি, সানি। আমি ভয়ে পাথর হয়ে গেছি, নড়তে পারছি না। কেউ যেন মন্ত্র বলে আমাকে পুতুল বানিয়ে দিয়েছে। আমি শুধু এক দৃষ্টে তাকিয়ে আছি খোলা জানলার দিকে। কাঠবাদাম গাছের পাশের ছায়াটা এবার অবয়ব নিয়েছে। সেই অবয়ব অবিকল আমার দাদার মতো। ধীর পায়ে জানলার ধারে এসে রড ধরে সেই ছায়ামূর্তি খিলখিল হেসে উঠল। সানি ভয় পেয়েছে, সানি ভয় পেয়েছে, ভীতু, সানি ভীতু। শুধুমাত্র আমাকে ভয় পাওয়ানোর জন্য শয়তানটা কোলবালিশকে মানুষের মতো শুইয়ে পাখা বন্ধ করে চুপি চুপি এই মাঝরাতে ঘরের বাইরে কাঠবাদাম গাছের তলায় বসে মশার কামড় খেয়েছে। তা মানুষ হিসেবে নেহাত খারাপ ছিল না দাদা। আমি যখন ভয় পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, ও এসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, বলতো, সরি সানি, সত্যি বলছি, এই বিশ্বাস কর, মা কালীর দিব্যি, আর কোনো দিন যদি তোকে ভয় দেখায় তো আমার নাম বদলে ফেলবো। 1 সপ্তাহ ঘুরতে পারতো না, আবার যে কে সেই, যেন কোনো গোপন কথা বলছে। এমন ভাবে বলতো, এই সানি, খবর শুনেছিস? কি খবর? পরশু রাতে মনাগুন্ডা হার্ট ফেল করে মারা গেল, জানিস তো? হ্যাঁ, পুরনো খবর, তুই তো বললি কাল। সে তো বলেছি, কিন্তু আজ নতুন খবর পেলাম, শুনবি? নিশ্চয়ই আবার কোনো ভয়ের গল্প বলবে, আমি শুনতে চাই না। চাই না বললেই হবে, আমি শোনাতে চাই। অদ্ভুত ঘটনা, শুনলে চমকে যাবি। তাও শুনতে চাই না। মনাগুন্ডাকে মরার পর দানতে পেয়েছিল। দানও? সে আবার কি? সে কি, তুই দানও জানিস না? কোনো পাপী লোক মরলে দানও তার দেহে আশ্রয় করে। দানয় পেলে দেহ 10 গুণ অব্দি ভারী হয়। যমদূতরা তার দেহ হিঁচড়ে হিঁচড়ে জমালয়ে নিয়ে যায়, আর তাতে কেউ বাধা দিলে মহাপাপ। কি হয়েছে শোন তবে। মারা যাবার পর দেখা গেল মনার গোটা শরীর ফুলে জয় ঢাক হয়ে গেছে। বেটে মানুষ, তাই একেবারে ফুটবলের মতো লাগছে।
খাটে শুইয়ে দুদিকে বাঁশ বেঁধে 8 জন পথবাহক হরি হরি বল তুলে তাকে নিয়ে চলল। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরেই একটা আশ্বাওড়া গাছ ছিল। তার নিচ দিয়ে যেতে না যেতেই মনা দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গেল। গোপাল কাকা মরা পোড়ানোর এক্সপার্ট, বললে দড়ি পচা, পাটের দড়িতে হবে না, নারকেলের মজবুত দড়ি আনতে হবে। আনা হলো। এদিকে মনাকে ওঠাতে গিয়ে আর এক মুশকিল। এই সামান্য সময়ে মনার ওজন প্রায় 4 গুণ বেড়ে গেছে। 8 জন চেষ্টা করেও তাকে মাটি থেকে খাটে ওঠাতে পারল না। মনে হচ্ছে কোনো অশরীরী শক্তি প্রবল বলে মনা গুন্ডাকে মাটিতে ঠেসে ধরে আছে, তার পায়ের পাতা অবধি মাটির সঙ্গে আঠার মতো লেগে। চোখের তুলসী পাতা সরে গেছে, 2 চোখ খোলা। মাটিতে চিত হয়ে শুয়ে মনা সোজা আকাশের দিকে তাকিয়ে আছে। শেষে গলদঘর্ম হয়ে গোপাল কাকা ঠিক করলে বাঁশের চালি দেহের তলায় ঢুকিয়ে শক্ত দড়িতে বেঁধে শ্মশানে নিয়ে যাবে। তাই হলো। এদিকে এসব করতে করতে প্রায় মাঝরাত হয়ে গেছে। মৃদুকণ্ঠে হরি বল বলতে বলতে 8 জন চলেছে। পিঠের মরা ক্রমশ আরো ভারী হচ্ছে, পা আর চলতে চাইছে না। এদিকে পথও ফুরাচ্ছে না। কে একটা ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই গোপাল, মনাকে দানয় পায়নি তো? এই কথায় সবাই একসঙ্গে শিউরে উঠল। সবারই মনে হয়েছিল এতক্ষণ মুখ ফুটে কেউ বলতে পারেনি। গোপাল কাকা এসবে বিশ্বাস করে না। সবাইকে ধমক দিয়ে বলল, থাম দেখি, লজ্জা করে না তোদের? বুড়োদের মতো কথা কইছিস? এসব দানো ফানো কিচ্ছু নেই, এসব তোদের ভ্রম। মনার শরীর পচে গেছে, তাই ওজন বেড়েছে। পথ এক সময় শেষ হলো। সাধারণত 3 মণ কাঠে লোকজনকে দাহ করা হয়। মনার জন্য আরো 2 মণ আনা হলো। চিতা সাজানো হচ্ছে। এমন সময় গোপাল কাকাই খেয়াল করলেন মরার দেহটা ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, ধনুকের মতো। গোটা দেহ চালিতে বাঁধা, শুধু মাথা আর পা মাটি থেকে খুব আস্তে আস্তে উঠে যাচ্ছে। কাকা ডোমকে বকাবকি শুরু করলেন তাড়াতাড়ি মরা পোড়ানো শুরু করার জন্য। ডোম চিতা সাজিয়ে দিল। অতি কষ্টে মনাকে চিতায় তোলা হলো। গোপাল কাকাই মুখাগ্নি করবেন এমনটাই ঠিক হলো। তার আগেই মরুই পোড়া বামন মন্ত্র বলতে বলতে পিণ্ড রাখছেন। এমন সময় হঠাৎ মনাগুন্ডা চিতার ওপরে খাড়া হয়ে বসল। এই দৃশ্য দেখে যে যেদিকে পারে ছুট দিল। শুধু বামুন পিণ্ড ফেলে জোরে জোরে মন্ত্র বলতে লাগলেন। মনার ঘাড় গেল ঘুরে। সে সোজা তাকালো গোপাল কাকার দিকে, জিভ বার করে কি একটা শব্দ করল। আর তারপরেই মনে হলো প্রবল বেগে কারা মনার পা ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে চলেছে। চিতা ভেঙে গেল। মনার মৃতদেহ প্রবল বেগে শ্মশানের পাশের জঙ্গলের দিকে ধেয়ে চলল। গোপাল কাকা খানিক থ হয়ে গেছিলেন। তারপর তিনিও পিছন পিছন ছুট লাগালেন। বামুন ঠাকুর যতটা দেখলেন, গোপাল কাকা প্রাণপণে মরার চুলের মুঠি ধরে তাকে আটকানোর চেষ্টা করছে। তারপর দুজনেই জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। আধ ঘন্টা বাদে সবাই ধীরে ধীরে ফিরে এসেছে। ভাঙা চিতার সামনে সেই বামুন বসে গায়ত্রী মন্ত্র জাপ করছেন। বন্ধুরা জিজ্ঞেস করায় বামুন সব খুলে বললেন। কিন্তু গোপাল কাকা গেল কোথায়? তাকে তো খুঁজতে হবে। প্রথমে কেউ জঙ্গলে এত রাতে যেতে রাজি হলো না। তারপর লণ্ঠন টর্চ লাইট নিয়ে সবাই গোপাল কাকাকে খুঁজতে জঙ্গলে ঢুকলো। আকাশে মেঘ করেছিল অনেকক্ষণ। এখন টিপটিপ বৃষ্টি শুরু হলো। জঙ্গলে খানিকটা যাওয়ার পর একটা জায়গায় ঝোপঝাড় দুমড়ে মুচড়ে আছে। কেউ ভারী কিছু টেনে নিয়ে গেলে যেমন হয় ঠিক তেমন। দলের সবাই সেই পথেই রওনা হলো।
খানিক যাবার পর জঙ্গল কিছুটা হালকা, গাছপালা কম, আর সেখানেই টর্চের আবছা আলোয় তারা যা দেখতে পেল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মাঝে অজ্ঞান হয়ে শুয়ে আছে গোপাল কাকা, আর ঠিক তার পাশে মনার মৃতদেহের ওপরে ক্ষুধার্ত কুকুরের মতো উবু হয়ে তার পেট থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে একটা প্রাণী। এ প্রাণী অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ না। মানুষের অমন ধারালো দাঁত থাকে না, মানুষের চোখ আলো পড়লে অমন জলজল করে না, দানো মনাকে গিলে খাচ্ছে। সে রাতে ঘুম আসেনি আমার। একেবারে ভোরের দিকে একটু চোখ লেগেছে কি লাগেনি, ঘুমের মধ্যেই মনে হলো কেউ আমার পা ধরে টানছে। আমি চিৎকার করে উঠে বসতেই হা 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 করে হাসতে হাসতে আবার দাদা ঘুরে ঘুরে বলতে লাগলো, সানি ভয় পেয়েছে, সানি ভয় পেয়েছে, ভীতু ভীতু, সানি ভীতু। এরপরে টানা 7 দিন আমি ওর সাথে কথা বলিনি। সরি বলেছে, তারপর কথা বলেছি। বাঁকুড়ায় প্রায় 1.5 বছর কাটানোর পর একদিন বাবা অফিস থেকে বেশ হাসি মুখেই ফিরল। তখন জুন মাস, প্রচন্ড গরমে সবাই হাঁসফাঁস করছি। মা বিছানায় শুয়ে কি একটা বই পড়ছিল। বাবা ঘরে ঢুকেই বলল, ভালো খবর আছে লিলি, আমার ট্রান্সফার অর্ডার এসেছে। আবার ট্রান্সফার? আরে যেমন তেমন ট্রান্সফার না, একেবারে দার্জিলিং এ। একবার ওদিকে গেলে অন্তত 5-7 বছরের জন্য আর নিচে নামাবে না। পাহাড়ে দারুণ দারুণ সব ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। অনিয়ার সানিকে ভর্তি করে দেওয়া যাবে। কি বলো? আবার দার্জিলিং? কেন, দার্জিলিং এর সমস্যাটা কোথায়? তুমি জানো না? এখনো তুমি সেই কবেকার কথা ধরে বসে আছো লিলি, ওসব ভুলে যাও। তুমি ভুলে যেতে পারো রাজীব, আমি পারি না। তোমার অফিস আছে, বন্ধু আছে, ক্লাব আছে, আমার কি আছে বলো এই ঘরটুকু ছাড়া? ও, সবকিছুর জন্য তাহলে আমিই দায়ী? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি জোরাজুরি না করলে সেদিন রাতের বেলায় আমি কিছুতেই মুর্দাহাটি যেতাম না। ডোমা বারণ করেছিল, লোপসাং বারণ করেছিল, বলেছিল পোয়াতি মহিলার ওসব জায়গায় যেতে নেই। শেষে আমিও মানা করেছিলাম বারবার, কিন্তু কিন্তু তুমি শুনলে তো। চিরটা কাল নিজে যা ভালো বুঝেছো করে এসেছো, কি না অ্যাডভেঞ্চার করবে? হলো তো অ্যাডভেঞ্চার। মুর্দাহাটিতে সেই রাতে তুমি হারিয়ে যাবার পর সারা রাত তোমায় খুঁজেছি আমি। আর শুধু আমি কেন, লোকাল লোকজন, পুলিশ সবাই খুঁজেছে, কেউ তোমায় দেখতে পায়নি, বিশ্বাস করো। আচ্ছা, তোমার এখনো মনে নেই সেই রাতে কি হয়েছিল? মনে থাকলে কি এত বছর চুপ থাকি? তোমরাই তো বলেছো নিবেদিতার সমাধির একধারে পরদিন সকালে আমাকে অজ্ঞান অবস্থায় কুড়িয়ে পেয়েছিলে। হ্যাঁ, কিন্তু রাতে আমি নিজে ওই জায়গাটা দিয়ে কতবার গেছি, তোমার নাম ধরে ডেকেছি, তুমি ওখানে ছিলে না। আর তারপর থেকেই আমার এই অবস্থা। ভেবেছো কোনোদিন? এ তোমার মনের ভ্রম লিলি। তুমি শুরু থেকেই অ্যানিমিক ছিলে, সানি হবার পর সেটা বেড়েছে। এর মধ্যে অন্য কিছুকে টেনে আনছো কেন? তুমি এখনো লোপসাংয়ের কথা ধরে বসে আছো। আরে সানি তো বড় হয়ে গেছে, এখন আর কিসের চিন্তা? যাই হোক, তুমি দার্জিলিং যাবে কিনা বলো। অতি কষ্টে এই অর্ডারটা করিয়েছি, ঠিক করে ভেবে বলো, তাহলে কাল গিয়ে ক্যান্সেল করিয়ে আসো। দেখো, তুমি যা ভালো বুঝো। দিন 15 যেতে না যেতেই আমরা সপরিবারে দার্জিলিং গিয়ে উপস্থিত হলাম। বুঝতে পারিনি সেই আমাদের দুর্ভাগ্যের শুরু। দার্জিলিং এ লেবংকাট রোডে রায়ভিলা ছাড়িয়ে একটা খোলা মাঠের মতো জায়গায় প্রায় 100 বছরের বেশি পুরনো একটা বাংলো বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। বাড়িটা আকারে বেশ বড়, সাহেবী কেতায় বানানো, সবুজ রঙের চাল আর লাল ইটের দেওয়াল। সামনের পোর্টিকোতে অযত্নে ফুটে আছে গোছা গোছা হলিহক আর রডোডেন্ড্রন। সামনে কাঠের গেট। আমি জানি এই ধরনের গেটকে সাহেবরা উইকেট বলে। সামনের লনে একটা পুরনো সাদা দোলনা, দমকা বাতাস এলে সেটা এলোমেলো দোল খায়। এই জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে।
দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় জড়িয়ে থাকে গোটা বাড়িটা। বড় বড় গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝেই বৃষ্টি ঝরে পড়ে। বাতাসে সনসনে জলো ঠান্ডা, ঘরগুলোতে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ভাব। দেওয়ালে ওক আর মেহগনি কাঠের প্যানেলিং, ফায়ারপ্লেস এইসব দেখে বোঝা যায় যে এককালে কোনো সাহেব এই বাড়িতে থাকতেন। একটা ব্যাপার অবাক করার মতো, আমাদের বাংলোটা যেখানে, তার আশেপাশে আর একটাও বাড়ি নেই। দূরে যে কটা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ি দেখতে পাই তাতেও লোকজন বেশি থাকে না। পাশের নেপালি বস্তিতেও কোনো ছোট ছেলে মেয়ে নেই, সবাই বুড়ো বুড়ি। বছরের মাঝে এখানে এসেছি, তাই এই বছর নতুন স্কুলে ভর্তি হওয়া যাবে না। দাদা সকালে ব্রেকফাস্ট খেয়ে ঘুরতে বেরিয়ে যেত, কিন্তু আমি ঘর ছেড়ে বেরোতাম না, আমার ভালো লাগতো না। বাবা দাদা বেরিয়ে গেলেই আমি ওই বিরাট বাংলোটার এ ঘর ও ঘর ঘুরে বেড়াতাম। গোটা বাংলোতে 12খানা ঘর, রান্নাঘর খাবার ঘর আলাদা। দোতলার গোটা লবিতে একের পর এক অচেনা সাহেব মেম সাহেবদের অয়েল পেন্টিং, অযত্নে কালো হয়ে গেছে, কিন্তু তবু এত জীবন্ত যে মাঝে মাঝে মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। লবির একেবারে শেষ প্রান্তে বিরাট এক লাইব্রেরি রুম। একদিন সেই ঘরে ঢুকলাম। প্রায় ছাদ অব্দি উঁচু সব কাঁচে ঢাকা আলমারি, সব আলমারিতে থরে থরে রাখা চামড়া বাঁধানো সোনার জলে লেখা সব বই। আমি পাল্লা ধরে টানাটানি করেও খুলতে পারিনি। জানি না এদের চাবি কার কাছে আছে, কিংবা আদৌ আছে কিনা। একেবারে নিচের একটা আলমারির পাল্লা আধ খোলা ছিল, উবু হয়ে বসে টান দিতেই সেটা খুলে গেল। ভিতরটা ফাঁকা, অবশ্য একেবারে ফাঁকা না। ঝুলে জড়াজড়ি বিরাট একটা চামড়া বাঁধানো বই এক কোণে অযত্নে পড়ে আছে। দুহাতে বইটা টেনে বার করে উল্টোতেই চমকে গেলাম। এ কেমন বই? আমার কোনো চেনা বইয়ের সঙ্গে বিন্দুমাত্র মিল নেই এই বইয়ের। হাতে নিয়েই বুঝলাম এই বইয়ের পাতাগুলো কাগজ না, কোনো প্রাণীর দেহ থেকে ছাড়ানো চামড়া। পাতায় পাতায় হাতে আঁকা অচেনা সব চিহ্ন, মূর্তি আর জন্তুর ছবি। বইয়ের একটি অক্ষরও আমার চেনা কোনো অক্ষর না। ছবিগুলো যেন এইমাত্র নরক থেকে উঠে এসছে। কোনো ছবিতে বাদুড়ের ডানাওয়ালা একটা দানবের মাথায় কিলবিল করছে সাপের দল। সেই দানব বিরাট বড় হাঁ করে এক নারীর হাত পা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কোনো ছবিতে লেলিহান আগুনে জ্যান্ত পোড়ানো হচ্ছে মানুষদের। যে পোড়াচ্ছে তার দেহটা মানুষের মতো, কিন্তু মাথাটা মোরগের। সারা গা সবুজ আঁশে ঢাকা। একেবারে শুরুর পাতায় কালচে লাল কালিতে জড়ানো পেঁচানো অক্ষরে ইংরেজিতে লেখা কম্পেন্ডিয়াম অফ ডিমোনোলজি রিটেন ইন ব্লাড বাই ড্যানিয়েল ই ম্যাগাস, 1891, বাউন্ড ইন দ্য স্কিন অফ হিউম্যানস। মানুষের রক্তে লেখা, মানুষের চামড়ায় বাঁধানো বই, এও সম্ভব? বইয়ের মলাটে ধীরে ধীরে হাত বোলাতে লাগলাম। বহুদিনের অব্যবহারে সে চামড়া খসখসে হয়ে গেছে, তবু ভালো করে দেখলে রোমকূপগুলো পরিষ্কার বোঝা যায়। ধুলোতে চামড়া ছাই ছাই রঙা হয়ে গেলেও ধুলো ঝাড়তেই বইয়ের পিছনের মলাটে মস্ত বড় লালচে একটা জরুলের ছাপ দেখতে পেলাম। আর তখনই গোটা ব্যাপারটার বিভৎসতা আমার মাথায় এলো। আর এক মুহূর্ত এই ঘরে না, আর ঠিক তখনই আওয়াজটা শুনতে পেলাম। কেউ জং ধরা লোহার উপরে আরো একটা ধাতব কিছু নিয়ে ঘষছে। আওয়াজটা এই ঘরে কোথাও হচ্ছে। ইঁদুর নাকি? এই ঘরে ইঁদুর থাকলে বইয়ের এতদিনে দফা রফা হবার কথা, তা তো হয়নি। ধীর পায়ে উঠে কান পেতে শোনার চেষ্টা করলাম। আওয়াজটা হয়েই চলেছে, কিচ কিচ কিচ। কখনো দ্রুত লয় হচ্ছে, কখনো বা ধীরে, কিন্তু বন্ধ হচ্ছে না। এক পা করে দেওয়ালের দিকে এগিয়ে গেলাম। দেওয়ালে ধুলো পড়া প্যানেলের ফাঁক দিয়ে আসছে আওয়াজটা। দেওয়ালে কান দিলাম। এবার আমি নিশ্চিত আওয়াজের উৎস এই দেওয়ালে। সবজেটে ফুলে আঁকা ওয়ালপেপার খসে পড়েছে অনেকটাই।
কালো পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো ছত্রাক বাসা বেঁধেছে দেওয়াল জুড়ে। আওয়াজটা এবার খানিক বদলে গেল। কে যেন ভারী কিছু দিয়ে মেঝেতে ঠুকছে। কে আছে এই ঘরে? দাদা। একটু আগেই তো দাদাকে শীষ দিতে দিতে বেরিয়ে যেতে দেখলাম। বললো এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তবে এই দেওয়ালের ভিতরে কে? অল্প একটু চাপ দিতেই দেওয়ালে লম্বালম্বি একটা ফাটল তৈরি হলো। আর একটু চাপ দিতেই সরে গেল দেওয়ালের প্যানেলিং। দেওয়ালের ওপাশেও একটা ঘর আছে, তবে বাড়ির 13 নম্বর ঘর। গোপন কুঠুরি। এমন ঘর সাধারণত অন্ধকার হয়, কিন্তু এটা তেমন না। একপাশে ছোট একটা বো উইন্ডো দিয়ে তেরচা আলো ঢুকছিল। ঘরের প্রায় বেশিরভাগটাই ফাঁকা। দেওয়ালের রং কুচকুচে কালো। ঘর জুড়ে একটা চাপা গন্ধ জমাট বেঁধে রয়েছে। এমন গন্ধ আমি একবারই পেয়েছিলাম, বাজারে যেখানে খাসি কাটা হয় ঠিক তার পাশে। বাড়ি এসে হড়হড়িয়ে বমি করেছিলাম। বাবা বলেছিলেন রক্তের গন্ধ এমনই হয়। অবিকল সেই গন্ধটা, শুধু অনেক দিনের বাসি। মেঝেতে বেশ কিছু শিকল আর আংটা বাঁধা। একধারে দেয়ালে একটা বিরাট বড় র্যাক, তাতে ঝুলছে অদ্ভুত দর্শন সব প্লায়ার, সাঁড়াশি, গজাল আর তুরপুন। টেবিলে থরে থরে সাজানো গোটা 10 জং ধরা ছুরি, একটা মাংস কাটার চপার, কাঠের হাতল দেওয়া একটা হাতুড়ি, আর 2 দাঁতওয়ালা বিরাট একটা কাঁটা চামচের মতো কি যেন। কিন্তু এইসব এখানে কেন? কি হতো এই ঘরে? এই সানি, বাবাকে বলে দেব? দাদা কখন চুপি চুপি এই ঘরে এসে ঢুকেছে টেরই পাইনি। না, তুই বলবি না। হ্যাঁ, বলবো। তোকে না বাবা বলেছে এই পুরনো বাড়িতে ঘোরাঘুরি করবি না? এখনো সব মেরামত করা হয়নি। কখন কি বিপদ ও মাই গড, এটা কিসের ঘর রে? কোথায় ছিল এটা? গোপন ঘর, আজকেই খুঁজে পেয়েছি। তবে কি কাজে লাগতো তা জানি না, আর জানি না বলেই তো দেখছিলাম। দাদা কিছু না বলে ধীর পায়ে র্যাকের দিকে এগিয়ে গেল। বাপ রে, এ তো কোনো অপারেশন থিয়েটার মনে হচ্ছে। মেঝেতে এই আংটা আর শিকল কি করছে? জানি না, তুই জানিস? না, জানতেও চাই না। সানি, এই ঘরটার থেকে চল, আমার কেমন একটা লাগছে। ভয় পাচ্ছিস? ভয়? তুই যে বললি কোন বন্ধুর সাথে দেখা করতে যাবি, কই গেলি না? গেছিলাম, কাজ হয়নি, আবার কাল যাব। কেন? পরে বলবো। আমরা দুজন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। দাদাকে কথা দিলাম আমি আর কোনোদিনই ওই ঘরে ঢুকবো না। ঢুকলেও বাবাকে নাকি বলে দেবে। কিন্তু অদৃশ্য এক চুম্বকের মতো ওই ঘর আমাকে টানতে লাগলো। আমার এই ছোট্ট জীবনে এমন টান আর কারো ওপর অনুভব করিনি এতদিন। মনে হলো ঘরে সেই যন্ত্রপাতিগুলো, সেই গন্ধ, সেই কালো কুচকুচে দেওয়াল আমায় হাতছানি দিয়ে ডাকছে। এ ডাক উপেক্ষা করা যায় না। ঘরে যাওয়ার ইচ্ছেটা কিছুতেই সামলাতে পারছি না। ও ঘরে আমাকে যেতেই হবে, না হলে আমার সব সুখ চলে যাবে। রাতে খেতে বসে আচমকা সেই গন্ধটা না নাকে ভেসে এলো। রক্তের গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। উল্টে বমি চলে এলো। কিরে, তুই খাচ্ছিস না কেন? খিদে নেই। খিদে নেই? তোর খিদে নেই কেন? জানি না, খেতে ইচ্ছে করছে না। দাদা আর চোখে আমার দিকে তাকালো। ভাবটা এমন, দেবো বাবাকে বলে? আমি মুখ ফিরিয়ে নিলাম। একদম না খেয়ে ঘুমোস না, একটু স্যুপ খেয়ে নে। ইচ্ছে করছে না বাবা। তাহলে ছাড়, শুতে যা। ঘুমোতে এসে দাদা প্রায় জেরা করার মতো আমাকে চেপে ধরল। সত্যি কথা বলতো, জন্ম থেকে যে ছেলে শুধু খাই খাই করে গেল, সে সোজা ডিনার না খেয়ে শুয়ে পড়েছে। ব্যাপারটা কি চাদু? বললাম তো আমার খিদে নেই। দুপুরের ঘটনায় ভয় পেয়েছিস? না, আমি কেন ভয় পাবো? ভয় তো তুই পেলি। ধর পাগল, যাকগে, এক রাত না খেলে কিছু হয় না, ঘুমিয়ে পড়। কিন্তু তুই যে তখন কি একটা কথা বলবি বলছিলি? বলছিলাম, তাই না?
আজকে বড্ড ঘুম পাচ্ছে। রাতে মাংসটা বড্ড ভালো রেঁধেছিল। এখন ঘুমাতে দে, কাল বলবো, প্রমিস। আর ঠিক পরদিনই দাদা আচমকা হারিয়ে গেল। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প জিএমটি অরিজিনালস, কৌশিক মজুমদারের লেখা খিদে। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। সেই দিনটা শুরু হয়েছিল অন্য দিনগুলোর মতোই। আকাশ মেঘলা, যেন এক্ষুনি বৃষ্টি নামবে। দূরে সবুজ পাহাড় কালচে লাগছে। মাঝে মধ্যে একটা সনসনে হাওয়া এসে জানলার কাছে ঠক ঠক করে শব্দ করে আবার মিলিয়ে যাচ্ছে। সকালে ফলের রস, স্যান্ডউইচ আর সেদ্ধ ডিম দিয়ে আমাদের ব্রেকফাস্ট হতো। বাবার অফিসে জরুরি মিটিং ছিল। সকাল সকাল খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বাবা। অন্যদিন দাদাও এই পাড়া চড়তে বেরিয়ে যায়, কিন্তু সেদিন গেল না। অনেকক্ষণ ধরে বিছানায় পড়ে রইল। আমি জানতাম ও বেড়া ঘুমোচ্ছে না, ভান করছে শুধু। বেলা করে উঠে আমায় জিজ্ঞেস করলো, খেয়েছিস? হ্যাঁ, তুইও খেয়ে নে। বুঝতে পারছিলাম মনে মনে ও বেশ উত্তেজিত, কিন্তু অন্য কেউ যাতে কিছু না বুঝতে পারে তাই চুপ করে আছে। সকাল থেকে দুপুর অবধি বই পড়ার ভান করে খাটেই বসে রইল, কিন্তু পড়ছিল না, বারবার ঘড়ি দেখছিল। বিকেল 4টে বাজতেই তীরের মতো ছিটকে উঠে দাঁড়িয়ে, এই আমি একটু ঘুরে আসি বুঝলি বলে মাথায় টুপি গায়ে সোয়েটার করে বেরিয়ে গেল। বাবা সেদিন অন্য দিনের তুলনায় একটু দেরি করেই ফিরল। ঘড়ির কাঁটা ততক্ষণে 8টা পেরিয়ে গেছে। দাদার দেখা নেই। আমি প্রতি মুহূর্তে ভাবছি এই বুঝি দাদা এলো, কিন্তু দাদা ফিরছিল না। বাবা ঘরে ঢুকে আমাকে একলা সোফায় বসে বই পড়তে দেখে প্রশ্ন করলো, তুই একা বসে কি করছিস সানি? অনি কোথায়? বেরিয়েছে, এখনো ফেরেনি। ফেরেনি মানে? কখন বেরিয়েছে? বিকেল 4টের সময়। বিকেল 4টেই বেরিয়ে এখনো ফেরেনি? কোথায় গেছে? জানি না। তোর মা জানে? না। হোয়াট দ্য হেল, কি চলছে এই বাড়িতে? বলে বাবা স্যুট বুট পরেই সোজা ঢুকে গেল মায়ের ঘরে। মায়ের আয়া ইয়াংজি তখন মাকে চুল বেঁধে দিচ্ছিল। বাবাকে ওভাবে ঢুকতে দেখে মাও না থতমত খেয়ে গেল। কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? অনি কোথায় গেছে? অনি জানো না তাই তো? তোমার ছেলে বিকেল 4টেই বেরিয়ে এখনো ফেরেনি, খোঁজ রাখো তার? রাখিনি, কারণ আমার এই শরীর নিয়ে ঠিকঠাক নড়তে চড়তেই পারি না, তো ছেলেদের খোঁজ রাখবো কেমন করে? মরেই তো গেছিলাম সেই রাতে। ও স্টপ ইট লিলি, কিছু হলেই তুমি এই এক ইস্যু নিয়ে শুরু করো। করবো না কেন? 100 বার করবো। হ্যাঁ, বাপ মা মোরা মেয়েকে বিয়ে করেছে বলে যা খুশি তাই বলে যাবে, তাই না? হ্যাঁ, আমি সব জানি। অজ্ঞান হয়ে যায়নি, মরে গেছিলাম। সানি পেটের ভেতর নড়াচড়া বন্ধ করে দিয়েছিল। শেষে লোকসান হচ্ছে না কোনো এক ওঝাকে ডেকে এনে আমার প্রাণ বাঁচিয়েছিল। তুমি মানা করেছিলে, বলেছিলে এসব বুঝলো কি? হ্যাঁ, কি তাই তো? হ্যাঁ, আমি কোনোদিন অ্যানিমিক ছিলাম না। যা হয়েছে সেই রাতের পরে হয়েছে। তুমি সবাইকে ভুল বোঝাও, কিন্তু নিজের বিবেককে বোঝাতে পারবে তো? সানিকে নিয়ে লোকসান কি বলেছিল মনে আছে তো? তারপরেও তুমি আমাদের এখানে। বাবা আর বাকিটা শোনার জন্য অপেক্ষা করল। সানি চল, অনিকে খুঁজে নিয়ে আসি বলে একটা 5 সেলের টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। মা পিছন থেকে চিৎকার করে মানা করলো, কিন্তু বাবা শুনল না। দার্জিলিং এর লিবং বস্তির সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। শুনশান রাস্তায় ইতিউতি শোনা যাচ্ছে কুকুরের ডাক। দূর পাহাড়ে জোনাকির মতন জলানেভা আলোর মালা ডিপার জ্বালিয়ে চলে যাচ্ছে মোটর গাড়ি। অনি, অনি, দাদা, দাদা, অনি, অনি, আমি আর বাবা ডাকতে ডাকতে এগিয়ে চললাম। খানিক এগোতেই একটা পুরনো চার্চ আর তার পিছনে সেই সাহেবী কবরখানাটা। দাদা প্রথম দিনই আমাকে এখানে যেতে মানা করে দিয়েছিল। কবরখানার কাছাকাছি এগোতেই
আমার সব চেনা মরা মানুষগুলোর কথা মনে এলো। আমার সেই যমজ বোনটা, যাকে আমি কোনোদিনও দেখিনি, যে জন্মাবার আগেই পেটের মধ্যে মারা গেছিল। কিংবা বাবার মৃত ছোড়দা, বাঁকুড়া থাকতে মাঝে মাঝে যিনি জামরুল গাছ থেকে নেমে আসতেন আমার সঙ্গে খেলার জন্য। অথবা যশোর রোডে আমাদের গাড়ির পাশাপাশি লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলা সেই মহিলা, যার মুখের অর্ধেকটা পোড়া। আমি বাবার আঙুলগুলো এত জোরে ধরে রেখেছিলাম যে বাবার ব্যথা লাগছিল। আস্তে, কি হলো সানি? তুই কি ভয় পাচ্ছিস? আমাদের চমকে দিয়ে বহুদূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, বাঁশির আওয়াজ। এই বাঁশির আওয়াজ এখানে এসে আমি আগেও শুনেছি। মানুষের হাড় দিয়ে তৈরি বাঁশি। স্থানীয় নেপালিরা এই বাঁশি দিয়ে ভূত তাড়ায়। অনি, অনি! ডাকতে গিয়ে শেষের দিকে বাবার গলাটা কেঁপে গেল। বাবাও কি তবে ভয় পেল? কিন্তু বাবারা কি ভয় পায়? বাবারা তো সুপার হিরো। ঠিক সেই সময় আমি দাদাকে দেখতে পেলাম। মূল রাস্তা থেকে পাশের বনের দিকে একটা কাঁচা সড়ক চলে গেছে। সেখানে বিরাট একটা হলঘর মতো আছে, ঠিক কবরখানাটার পাশেই। আগুনে পুড়ে যাওয়া গোটা ঘর কালচে হয়ে গেছে। দেখতে পেলাম দাদা মন্ত্রমুগ্ধের মতো সেই ঘরের লোহার দরজার দিকে এগিয়ে যাচ্ছে। দরজাটা আধ ভেজানো। আমার মনে হলো ঘরের ভিতর থেকে কারা যেন দাদাকে ডাকছে। আর দাদা কোনো দিকে না তাকিয়ে সেদিকেই ভূতে পাওয়া মানুষের মতো হেঁটে চলেছে। আমি জানি না আমার কি হলো। এক মুহূর্তে বাবার হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে আমি দাদাকে জড়িয়ে ধরলাম, আর সঙ্গে সঙ্গে জোরে আওয়াজ করে সেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। দাদার চোখে ফেলফেলে দৃষ্টি, মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠল। বাবা বেজায় বকলো দাদাকে। এত রাতে একা একা এই কবরখানায় কি করছিলি? কি হলো, উত্তর নেই কেন? কাল থেকে তোমাদের দুই ভাইয়ের বাড়ি থেকে বেরোনো বন্ধ। বেশি স্বাধীনতা পেয়ে গেছো, তাই না? তোমার মায়েরও কোনো শাসন নেই, আর তোমরাও হয়েছো সেরকম। এবার তোমাদের বাঁদরামো আমি বন্ধ করব। বাড়ি থেকে যদি এক পাও বেরিয়েছো তোমরা, পিঠের ছাল ছাড়িয়ে দেব। গজগজ করতে করতে টর্চ হাতে এগিয়ে চলল বাবা, আর পিছু পিছু আমরা। কিন্তু আমি নিশ্চিত জানতাম দাদা এই কবরখানায় একা একা ঘুরছিল না। সেই রাতেও আমি কিছু খেলাম না। আমার এতদিনের খিদে কোনো অজানা কারণে একেবারে ভ্যানিশ হয়ে গেছিল। শুতে এসে আলো বন্ধ করে দাদা প্রথমেই বলল, তুই কি আজকেও ওই 13 নম্বর ঘরে ঢুকেছিলি? না না তো, কেন? আমি একটু আগে গেছিলাম। সেই ছুরি, সাঁড়াশি, প্লায়ার, হাতুড়ি কিচ্ছু নেই। তাতে কি হলো? না, মানে কেমন একটা লাগছে আমার। দাদাকে বলতে চাইলাম আমি মিথ্যে কথা বলছি। আজ দুপুরেও ও বেরিয়ে যাওয়ার পরে আমি ওই ঘরে ঢুকেছিলাম, একটা ব্যাগ হাতে নিয়ে। আমি ওই যন্ত্রগুলো একটা একটা করে সেই ব্যাগে পুরে আমার খাটের তলায় রেখে দিয়েছি। কেন জানি না, কিন্তু বারবার মনে হচ্ছিল ওগুলো সেই নিশির ডাকের মতো আমাকে ডাকছে। এই ডাক উপেক্ষা করা যায় না, কিন্তু বলতে পারলাম না। বরং কথা ঘোরাবার জন্য বললাম, তুই কি করছিলি এতক্ষণ? জর্জের সঙ্গে দেখা করতে গেছিলাম। কে জর্জ? বলতে পারি, কিন্তু কথা দে তুই কাউকে বলবি না। বেশ, বলবো না। মা বাবাকে তো নয়। ঠিক আছে, তবে শোন, তুই একটা ব্যাপার খেয়াল করেছিস? আমাদের এই বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি নেই, আর যে কটা আছে সেগুলোতেও কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকে না। এটা আমিও খেয়াল করেছি রে। একটু অবাক লাগছিল, কিন্তু আমি তো বাড়ি থেকে বেরোই না, তাই ভাবতাম আমারই ভুল। আমি সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই, কোনো ভুল নেই। সত্যিই কোনো বাচ্চা থাকে না এই এলাকাটায়। আর কেন থাকে না সেটা জর্জ আমায় বলেছে। কি মুশকিল, জর্জ কে সেটাই তো বলছিস না। একটা অ্যাংলো ইন্ডিয়ান ছেলে। তোকে গোটাটা বলছি, শোন। এ পাড়া এসে আমার বয়সী কোনো ছেলে মেয়ে না দেখে আমি একদিন ঘুরতে ঘুরতে চার্চের পেছনের সেই কবরখানাটার পাশের রাস্তায় গেছিলাম। দিনের বেলাতে ওই জায়গাটা কেমন অন্ধকার অন্ধকার।
সেখানেই প্রথমবার জর্জকে দেখি। আমার চেয়ে একটু ছোট, মানে 12-13 বছর হবে। গায়ে নীল ময়লা কোট, পরনে একটা ঢোলা প্যান্ট। আজকাল এমন জামা কাপড় পরতে আমি কাউকে দেখিনি। ছেলেটার হাতে একটা টিনের পুতুল। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল ছেলেটা। তাকিয়ে মিটিমিটি হাসছিল। ছেলেটার ডান চোখের ওপরে একটা কাটা দাগ। আমিও ওকে দেখে হাসলাম, হাত নেড়ে হাই করলাম। দেখি হাতছানি দিয়ে আমায় ডাকছে। কাছে গেলাম। তোমরা এখানে নতুন এসেছো? হ্যাঁ। তোমার নাম কি? অনি, অগ্নিভ সাহা। তোমার নাম কি? আমার নাম জর্জ, জর্জ ওয়াকার। জর্জের বাবা সাহেব, মা এদেশীয়। ও আমাকে নানা বিষয়ে গল্প বলতো। কিভাবে সাহেবরা এই পাহাড়ে নেটিভদের সরিয়ে নিজেদের আস্তানা বানালো, কিভাবে রাস্তা কেটে এই দার্জিলিং হিমালয়ান টয় ট্রেনের রেলপথ তৈরি হলো, সব কিছু। গতকাল কথায় কথায় ও আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি, আর সেটা বলতেই ও কেমন ভয় পেয়ে গেল। তোমরা আর বাড়ি পেলে না শেষ অবধি ওই বাড়িতে? কেন, কি সমস্যা আছে ওখানে? আজ বলা যাবে না, এখন বাড়ি যাও। কাল বিকেল 4টের পরে এসো। তোমাকে আমাদের সর্দারের সঙ্গে দেখা করাবো আর একটা জায়গায় নিয়ে যাব। আজ বিকেল 4টে রওনা হয়ে কবরখানায় পৌঁছে দেখি জর্জ তখনও আসেনি। এলো প্রায় ঘন্টা খানেক বাদে, সূর্য অস্ত যাবার পর। সঙ্গে ওরই বয়সী আরো একটা ছেলে, টকটকে ফর্সা, একেবারে সাহেবের মতো। ইংরেজি উচ্চারণও তেমন। একবার ভাবলাম সন্ধে হয়ে আসছে, মা বাবা চিন্তা করবে, বাড়ি ফিরে যাই বরং। পরে কি মনে হলো, ভাবলাম যা জানতে এসেছি জেনেই যাই। ছেলেটা শুরুতে নিজের নাম বলল না, শুধু বলল, জর্জ তোমার কথা বলেছে। এখানে আমরা কজন বাচ্চা ছেলে মেয়ে একসঙ্গে থাকি। তুমিও এখানে থাকবে আমাদের সঙ্গে? খুব মজা হবে তাহলে। তোমায় যা বলতে দেখেছি সেটা বলো আগে। শুনলাম তোমরা নাকি পাগলা ম্যাগাজের বাড়িতে থাকা শুরু করেছো। কে পাগলা ম্যাগাজ? ওই বাড়ি আসলে যা তৈরি, দার্জিলিং এর সাহেবরা এসে এখানে একটা বসতি বানিয়েছিল। তাতে অনেকের সঙ্গে ম্যাগাস আর ম্যাগাসের বুড়ি মাও এসেছিল। এমনিতে ভারী পণ্ডিত মানুষ, কিন্তু শখের কামার। লোহার কাজে ওর জুড়ি ছিল না। তারপর বুড়ি মাটা মারা যাওয়ার পরে ম্যাগাস একেবারে পাগল হয়ে গেল, কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারেনি। এই লেবংয়ে তখন অনেক সাহেব থাকতো, আর তার নিচেই ভুটি আর বস্তি। অগুন্তি বাচ্চারা খেলে বেড়াচ্ছে রাস্তাঘাটে। একদিন একটা ভুটিয়া বাচ্চা গায়েব হয়ে গেল। প্রথমে কেউ গা করেনি, বস্তির বাচ্চারা হারিয়ে যায়, আবার ফিরেও আসে। কিন্তু এই বাচ্চাটা আর ফিরল না। 1 সপ্তাহ পরে আরো একটা, এবার একটা ছোট্ট ভুটিয়া মেয়ে। তার মাসখানেক পর একটা অ্যাংলো ইন্ডিয়ান ছেলে। ম্যাজিকের মতো হারিয়ে যাচ্ছিল একে একে। দাদা যখন এই গল্পটা বলছে, একটা হালকা ধাতব ঝনঝনা নিয়ে আমার কানে এলো। কেউ একটা থলে ভরা ধাতব কোনো যন্ত্রপাতিকে টেনে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আওয়াজটা আসছে আমারই খাটের তলা থেকে। তবে কি দাদা সব জেনে গেল? গোটাটাই কি আমাকে ভয় দেখানোর জন্য? কিসের শব্দ? তোর খাটের তলা থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। কি রেখেছিস তলায়? আমি বুঝে গেলাম এইবার আমি ধরা পড়ে যাব, কেউ বাঁচাতে পারবে না। দাদা হাতে ছোট টর্চটা নিয়ে খাটের তলায় উবু হয়ে তন্ন তন্ন করে খুঁজল। না, কিছু নেই তো। তাহলে আমি ভুল শুনেছি। তুই কিছু শুনতে পাসনি? না তো, কিসের শব্দ? দাদা গোটা ঘরটা আবার ভালো করে দেখল। কোথাও সন্দেহ করার মতো কিচ্ছু নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েই মনে পড়লো খানিক আগে নিজের হাতে ব্যাগটা আমি খাটের তলায় রেখেছিলাম। সেটা গেল কোথায়? নাকি এটা অন্যবারের মতোই দাদার একটা প্র্যাঙ্ক?
খাটের তলায় তাকানোর অদম্য ইচ্ছে হচ্ছিল, কিন্তু তাহলে তো ও বুঝে যাবে যে আমি কিছু একটা সন্দেহ করছি। না, সেটা হতে দেওয়া যাবে না কিছুতেই। যাকগে, আমারই শোনার ভুল। আলো বন্ধ করে নিজের বিছানায় শুয়ে দাদা আবার আরম্ভ করলো। যা বলছিলাম, 6-7টা বাচ্চা এভাবে হারিয়ে যাবার পর সবার টনক নড়ল। শেষটা ছিল আবার এখানকার বিখ্যাত থিওডর সাহেবের একমাত্র ছেলে, পিঠে ইয়া বড় লাল একটা জরুল। বন্ধুরা ওকে মজা করে ব্লচ বলে ডাকত। এরপর সবাই সবার দিকে নজর রাখতে শুরু করলো। মাসখানেক সব চুপ। তারপর এলসা নামে একটা মেয়ে হারিয়ে যেতেই একজন খবর দিল এলসাকে শেষবার ম্যাগাসের বাড়ির কাছেই দেখা গেছে। বস্তির সকলে মিলে লাঠি, সোটা, মশাল আর হ্যারিকেন নিয়ে ওর বাড়ির সামনে ভিড় জমালো। ম্যাগাস ঘর থেকে বেরোলো। ওকে বেরোতেই হতো। ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার আর কনকনে ঠান্ডা। ওই ডিসেম্বরের শীতে ফায়ার প্লেসে আগুনটুকুও জ্বলছে না, আর ঘর জোড়া একটা পচা মাংসর গন্ধ। ম্যাগাস সেই অন্ধকারের মধ্যে মিশেছিল। শুধু তার চোখ দুটো জলজল করছিল। সবাই জিজ্ঞেস করলো ম্যাগাস এলসাকে দেখেছে কিনা। ম্যাগাস দেখিনি বললেই মিটে যেত, কিন্তু আচমকা নার্ভাস হয়ে পড়ল। কোনো উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে দরজা ঠেলে বন্ধ করতে যেতেই গোটা ব্যাপারটা হাতের বাইরে চলে গেল। একজন লণ্ঠন তুলে ওর মুখের সামনে ধরতেই দেখতে পেল ম্যাগাসের কঙ্কাল সার মুখের শুকনো ঠোঁটের চারপাশে গাঢ় কালচে লাল তেল রঙের মতো কি একটা লেপ্টে আছে, কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছিল ওটা আর যাই হোক তেল রং ছিল না। কি ছিল বলতো? কি? ধুর বোকা, রক্ত ছিল রে, কাঁচা রক্ত। ঠিক তখনই আবার আমি সেই আওয়াজটা শুনতে পেলাম। পশু কাটার আগে কসাই যখন ছুরি ধার করে তখন যেমন একটা কিচ 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 শব্দ হয়, অবিকল সেই শব্দ। এই সানি, কিছু শুনতে পাচ্ছিস? ঠিক তখনই আওয়াজটা বন্ধ হয়ে গেল। না। দুজনে মিলে খানিকক্ষণ একেবারে চুপ করে শুয়ে রইলাম। দুজনেরই কান খাড়া। আমার মনে হচ্ছিল দাদা না এবার বাড়াবাড়ি করছে, প্র্যাঙ্ক করতে গিয়ে এতটা না এগুলোও পারত। কিন্তু ম্যাগাস, এই নামও জানলো কেমন করে? কিংবা সেই জরুলওয়ালা ছেলেটার কথা? আমি নিজে বইয়ের মলাটে সে জরুলের দাগ দেখেছি। ও হরি, এবার বুঝেছি। আজ বাড়ি ফিরে ও লাইব্রেরি রুমে গেছিল। ওখানেই ম্যাগাসের বইটা দেখে দাদা গোটা গল্পটা মনে মনে বানিয়েছে। এই সমস্ত কিছু আসলে আমাকে ভয় দেখানোর জন্য। আমি ভয় পাবো আর ও ঘুরে ঘুরে নাচবে। তুই বরং সেই ম্যাগাসের গল্পটা বল। তারপর আর কি, ম্যাগাস পালালো, সিঁড়ি দিয়ে সোজা লাইব্রেরি রুমে ঢুকে দরজা বন্ধ করতে গেল, কিন্তু পারল না। ততক্ষণে অনুসরণকারীরাও ভেতরে ঢুকে গেছে। লাইব্রেরির ওই গোপন ঘরে ঢুকতেই সবাই ওর সেই যন্ত্রপাতিগুলো দেখল। সেই যন্ত্র যেগুলো তুই কদিন আগে খুঁজে পেলি। শুধু সেসবে জং ধরা ছিল না, ছিল রক্ত মাখা, টাটকা রক্ত। আর কি পেয়েছিল জানিস? আবার সেই চির চির চিক 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 ধাতব শব্দটা হচ্ছে। এবার আওয়াজ আরো দ্রুত। মনে হলো এক কসাই খুব জোরে ঘষছে তার অস্ত্রকে। দাদা বোধহয় শুনতে পায়নি, ও আগের মতোই বলে চলেছে। ওরা সব কটা হারানো বাচ্চাকে ওই ঘরেই খুঁজে পেল। সবাই মৃত, কারো শরীরের অংশ পচে গলে গেছে। ম্যাগাসকেও ওই ঘরেই খুন করা হলো, ঠিক যেভাবে ওই বাচ্চাগুলোকে খুন করত। আমি ঢোক গিললাম। ভিতরে ভিতরে শিরদাঁড়া জুড়ে একটা ভয়ের স্রোত নিচে নামছিল। হাতের মুঠো শক্ত করে বিছানায় শুয়েই আমি কাঁপছিলাম। আর সেটা কিভাবে? প্রথমেই বাচ্চাগুলোর মুখ বন্ধ করে মেঝের সঙ্গে শিকল দিয়ে বাঁধত। তারপর ওই বড় বড় গজাল আর হাতুড়ি নিয়ে দমাদ্দম দমাদ্দম দমাদ্দম, যতক্ষণ না ওরা মেঝের সঙ্গে সেঁটে যায়। তারপর কি করতো জানিস? ওই মাংস কাটা ছুরিতে শান দিয়ে
ধারালো করে ও ওদের প্রথমে কেটে কেটে ফালা ফালা করত, আর তারপর কচমচ করে চিবিয়ে চিবিয়ে খেত, যতক্ষণ না বাচ্চাটার প্রাণ বের হয়। এখনো নাকি ম্যাগাসের অতৃপ্ত আত্মা অপেক্ষায় আছে। সে দিন রাত খিদেতে ছটফট করে, উপযুক্ত কাউকে পেলে নিজের খিদে মেটাবে। তোকে এইসব গল্প জর্জ বলল? নইলে আর বলছি কি। আর বলল ম্যাগাসের সেই সব শিকাররা এখনো ওই পোড়ো বাড়িটায় আছে। বলল আমার সঙ্গে আলাপ করাবে। আমি বিশ্বাস করছিলাম না, আবার মানাও করতে পারছিলাম না। হয়তো ওদের সঙ্গে চলেও যেতাম। জর্জ ততক্ষণে ঘরে ঢুকে গেছে, অন্য ছেলেটাও ঢুকতে যাবে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার নামটা তো জানা হলো না। ও বলল আমার নাম হ্যারিস, তবে ওরা সবাই আমাকে ব্লচ বলে ডাকে। শুনে আমার পা সেখানেই আটকে গেল। ব্লচ বারবার ডাকছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। এমন সময় আচমকা একটা বাঁশির শব্দে সম্বিত ফিরল, আর তারপরেই তোরা এলি। বলতে না বলতেই দাদা এবার সত্যি চমকে উঠল। গোটা ঘর জুড়ে সেই ধাতব আওয়াজ, চির চির চিক চিক। আওয়াজ এত বেশি যে মনে হচ্ছে ঘরের দেওয়াল কাঁপছে। অস্ফুট একটা চিৎকার করেই দাদা গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ করতে লাগলো, যেন প্রাণপণে চিৎকার করতে চাইছে, কিন্তু কেউ সজোরে তার টুটি চেপে ধরে রেখেছে। আমার প্রচন্ড ভয় করছিল আর দাদার উপরে খুব রাগ হচ্ছিল। এবার না ও খুব বাড়াবাড়ি করছে, এতটা না করলেও পারত। ঘরজোড়া ঘুটঘুটে অন্ধকার বিরাট এক পাথরের মতো বুকে চেপে বসেছে। আমার শীত করছে, সঙ্গে বরফের মতো ঠান্ডা ঘামে ভিজে যাচ্ছে গোটা শরীর। বিছানা, পাশের খাট থেকে ভেসে আসছে দাদার আর্তনাদ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আমি উঠবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের এই ঠাসবুনোট অন্ধকার যেন লোহার শক্ত গজাল দিয়ে আমাকে বিছানার সঙ্গে পুঁতে দিয়েছে। পাশে দাদার বিছানাটা ঠক 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 করে নড়ছে। দাদার মুখের আওয়াজ বন্ধ হয়ে শুধু একটা গোঙানি শোনা যাচ্ছে মাত্র। তারপরেই দুম 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 করে হাতুড়ির আওয়াজ। শেষবারের মতো দাদার একটা চিৎকার শুনতে পেলাম। ব্যাস, তারপর সব বন্ধ। শুধু গলার কাছ থেকে গড়গড় 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 করে গার্গেলের মতো এক ধ্বনি দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। এবার কিন্তু সত্যি অনেকটা বেশি করে ফেলছে দাদা। ও যে এত ভালো অভিনয় করতে পারে সেটা কে জানতো। খানিক বাদে আবার সেই হাতুড়ির শব্দ, আবার আর্তনাদ। কতক্ষণ এমনটা চলছিল বলতে পারি না। এক সময় দেখলাম খাটের নড়াচড়া থেমে গেছে। আমি সাহস করে শুকনো গলায় ডাকলাম, দাদা দাদা। কোনো উত্তর নেই। আমি সত্যি ভয় পেয়েছি দাদা, তুই এবার সাড়া দে। সব চুপ। অপেক্ষা ছিলাম যে এই বুঝি দাদা হো হো করে হেসে উঠে বলবে, সানি ভয় পেয়েছে, সানি ভয় পেয়েছে, ভীতু সানি ভীতু। কিন্তু এমন কিচ্ছু হলো না। তারপরেই পেলাম একেবারে অন্যরকম একটা শব্দ। এই ঘরের মধ্যেই কেউ কিছু একটা চিবোচ্ছে। মনে হয় বহুদিন ক্ষুধার্ত এক দানব এত দিনে মনের মতো একটা খাবার পেয়ে কোপ গ্রাসে গিলে চলেছে। সেই খাবার কচমচ আওয়াজ আর ঠোঁট চাটার চাকুন চুকুন শব্দ ধীরে ধীরে ভরে ফেলছে চারিদিক। সময়ের কোনো হিসেব ছিল না আমার কাছে। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু আমি নড়তে পারছি না, মুখ দিয়ে কোনো রকমের আওয়াজও করতে পারছি না। এক সময় সেই খাওয়া শেষ হলো, চারিদিক শান্ত হয়ে গেল, শান্ত আর নিস্তব্ধ। এইবার নিশ্চয়ই দাদা হেসে উঠবে।
দাদা, কিন্তু উঠল না। অনেক হয়েছে এসব, আর না। মনের সব জোর একত্র করে উঠে বসলাম, আর উঠতেই হাতে একটা ঠান্ডা ধাতব স্পর্শ পেলাম। এ কি? এই তো আমার বিছানা না। আমার বিছানায় বালিশের পাশে টর্চ রাখা থাকে না কোনোদিন। এ তো দাদার বিছানা, কিন্তু এখানে আমি এলাম কেমন করে? গোটা বিছানা তরল আঠালো একটা পদার্থে মাখামাখি হয়ে আছে। আমার মুখ আর আমার ঠোঁট, আমার হাতের আঙুলও সেই তরল চিটচিটে পদার্থে মাখা। আমি তখনও অপেক্ষা করছিলাম দাদা কখন হেসে ওঠে, কিন্তু মনের গভীরে একজন বারবার হিস হিসে গলায় বলে চলছিল, দাদা আর হেসে উঠবে না কোনোদিন। মা বলেছিল, মুর্দাহাটির শ্মশানে আমি আর আমার বোন পেটের মধ্যে মারা গেলেও পরে আমি বেঁচে উঠেছিলাম। কিন্তু কিভাবে? দাদাকে জর্জ বলেছিল ম্যাগাস এখনো অপেক্ষায় আছে, উপযুক্ত কাউকে পেলে নিজের খিদে মেটাবে। সেটা কি তাকে খেয়ে, না তার সাহায্যে অন্যদের খেয়ে? আমি এসবের কিছু জানি না, তা জানতে চাইও না। শুধু জানি যে এই বাড়ির ঠিক কোন ঘরে এখন বাবা আর মা অঘরে ঘুমিয়ে রয়েছে, কোন ঘরে মায়ের আয়া ইয়াংজি শুয়ে থাকে। অনেকদিন পর আজকে আমার ভীষণ খিদে পাচ্ছে। খিদে। খিদে। খিদে জ্বালায় খেতে হয়, দাদা আমার পেটে রয়। খিদে যায় ঘুম পায়, রাতে শুধু করে ভয়। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।